ট্রিকি মান্ত্রাসে আজ আমরা নিয়ে এসেছি রিজনিংয়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক সিটিং অ্যারেঞ্জমেন্ট। যে কোনো পরীক্ষার জন্যই এই সিটিং অ্যারেঞ্জমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। আগে শুধুমাত্র ব্যাংকের পরীক্ষাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট রিলেটেড প্রশ্ন দেখা গেলেও এখন এসএসসির যে কোনো পরীক্ষাতেই কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন আসছে। তাই আজকের ক্লাসে আমরা শুরু করব বেসিক থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রথমে যেটা আমরা দেখে নেব সে কত রকম টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় এবং কোনগুলি কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে একদম বেসিক, অর্থাৎ লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ একটি লাইন দেওয়া থাকবে এবং কে কোথায় বসেছে সেটা বলে দেওয়া থাকবে এবং কে কোন দিকে ফেস করে আছে সেটা বলে দেওয়া থাকবে। সাধারণত নর্থ ফেস বা সাউথ ফেস এভাবেই বলে দেওয়া থাকে। নেক্সট আসে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। নাম শুনেই বুঝতে পারছো, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটি সার্কেল, সেই সার্কেলের কে কোন জায়গায়, সার্কুলার টেবিল হতে পারে, সার্কুলার পার্ক হতে পারে, কে কোন জায়গায় আছে সেটি বলে দেওয়া থাকবে। সেক্ষেত্রে থেকে আসছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট আসে রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে হয় রেক্ট্যাঙ্গেল নয় স্কোয়ার টাইপের একটি জায়গা দেওয়া থাকবে, যার কর্নারে বা মিডল অফ দ্য সাইডে কেউ না কেউ বসে আছে, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই যে প্রথম তিন প্রকারের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলি এসএসসির যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এসএসসির পরীক্ষার ক্ষেত্রে যেহেতু বেসিক থেকে প্রশ্ন আসে, তাই এই তিন প্রকার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা বেশি প্রশ্ন দেখতে পারি। নেক্সট কি আসে, টু রো বা প্যারালাল রোয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট। নাম শুনে বুঝতে পারছো, দুটি প্যারালাল রো থাকবে, দুটো রো থাকবে, বলে দেওয়া থাকবে কে কোথায় বসেছে, কেউ নর্থে কেউ সাউথে ফেস থাকতে পারে, বা দুজনেই নর্থে দুজনেই সাউথে ফেসও থাকতে পারে। সেক্ষেত্রে আসছে টু রো সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট কি, ডাইরেকশন বেস সিটিং অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ কেউ নর্থে ফেস, কেউ সাউথে ফেস, কেউ ইস্টে, কেউ ওয়েস্টে, ঠিক এইভাবে কিছু প্রশ্ন থাকে। সেই জায়গাটার থেকে আসছে আমাদের ডাইরেকশন বেস সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট আসে ফ্লোর বা বিল্ডিং সিটিং অ্যারেঞ্জমেন্ট। ফ্লোর বা বিল্ডিং সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম, হয়তো দিয়ে দেওয়া আছে একটি বিল্ডিংয়ের 1 to 8 অবধি কতগুলি ফ্লোর আছে, সেই ফ্লোরের কে কোন ফ্লোরে আছে সেটি থাকতে পারে। এক্ষেত্রে দুরকম থাকতে পারে, একটি সিঙ্গেল ফ্লোরে থাকতে পারে, ডাবলও থাকতে পারে, অর্থাৎ দুটি ফ্লোরের একাধিক ফ্লোরের দুটি করে ফ্ল্যাট থাকে, যেমন ফ্ল্যাট বি, ফ্ল্যাট এ, 5 অবধি ফ্লোর, সেই ফ্লোরে দেওয়া থাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই তিন প্রকার অর্থাৎ 4, 5, 6 এই তিন প্রকারের সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রথম তিন প্রকার আমরা দেখতে পাই এসএসসিতে, পরের তিন প্রকার আমরা দেখতে পাই ব্যাংক বা ইন্স্যুরেন্সের প্রিলির ক্ষেত্রে। প্রিলির ক্ষেত্রে এই তিন প্রকার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। মেনেও আসে কিন্তু তার সাথে কিছু অ্যাড করে আসে, অর্থাৎ দুটো কম্বাইন করে আসলে ডাইরেকশন বেসড ফ্লোর বেস কম্বাইন করে আমরা মেনের ক্ষেত্রে দেখতে পাই। লাস্ট যে দুটো অর্থাৎ কমপ্লেক্সড বা মিক্সড সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং আনসার্টেন বা কন্ডিশনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই দুটো স্পেশালি আসে ব্যাংক বা ইন্স্যুরেন্সের মেইনের ক্ষেত্রে। এখনও অবধি সিজিএল টায়ার 2তে বা সিজিএলের মেইন এক্সামগুলোতে আমরা এই টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিনি। আসলেও এই টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু আজকাল আসতেই পারে, তাই কোনো পরীক্ষার জন্যই পার্টিকুলারলিভাবে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টকে নির্দিষ্ট করে বেঁধে দেওয়া যায় না। যে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টই কিন্তু যে কোনো পরীক্ষাতে আসবে, কারণ যেহেতু সিলেবাসে মেনশন নেই, কখনোই বলে দেওয়া নেই যে এসএসসি শুধুমাত্র এই তিন প্রকারই সিটিং অ্যারেঞ্জমেন্ট দেবে, যে কোনো প্রকার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিতে পারে। তাই আজকের ক্লাসে আমরা শুরু করব একদম বেসিক থেকে, কিভাবে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট শুরু করব সেটার থেকে আমরা শুরু করব। তো চলো প্রথম আমরা শিখব কোশ্চেনের মাধ্যমে। প্রথম প্রশ্ন কি আছে, বলেছে 5% KLMNA ও আর সিটিং ইন এ রো। দেখো এটার নাম শুনেই বুঝতে পারছো 5 জন একটি রোতে বসে আছে, অর্থাৎ আমরা নাম শুনে কি বুঝতে পারছি এটি কীরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটি লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার বেসিক যে প্রশ্নটা হয় যে এটা তো রোতে বলে দেওয়া আছে, তাহলে আমরা রোতে কিভাবে করব। তখন যখন এখানে কোনো দিক বলে দেওয়া নেই, অর্থাৎ নর্থ বা সাউথ কোনো দিক মেনশন করে দেওয়া নেই, তখন আমার অর্থাৎ ক্যান্ডিডেটের যেটা নর্থ বা সাউথ সেটাকেই আমরা কোশ্চেনের ক্ষেত্রে ধরব। সেক্ষেত্রে ধরে করলেই ইজি হবে।
তাই আমার যেটা নর্থ অর্থাৎ এই দিকটাকেই আমি ধরবো। আমার যদি নর্থকে আমি ধরি তাহলে আমার রাইট সাইড হবে এটি এবং আমার লেফট সাইড হবে এইটি। কেউ যদি মনে করো যে না আমি সাউথ ধরে করব, সে সেটাও করতে পারে। তাহলে তার রাইট সাইড হবে উল্টোটি এবং লেফট সাইড হবে এটি। তাহলে আমরা শুরু করি প্রথম প্রশ্নটা দিয়ে। কি বলেছে? 5% KLMNO, 5% একটি রোতে বসে আছে। তাহলে আমি একটি রোয়ের মধ্যে প্রথমেই 5 জনের বসার জায়গা দেখিয়ে নিলাম, যে 5টি জায়গা আছে, কে কোথায় বসতে পারে। প্রথম কন্ডিশন কি বলেছে? এবার আমরা কন্ডিশনের দিকে যাই। বলেছি এম ইজ টু দ্য রাইট অফ কে। কি বলেছে? কে কোথায় বসেছে? কে এম এর রাইটে বসেছে। খুব ভালো কথা, প্রথম কন্ডিশন গেল। নেক্সট কি বলেছে? বলেছে এল ইজ সিটিং বিটুইন কে অ্যান্ড এম। এল ইজ সিটিং বিটুইন কে অ্যান্ড এম। তাহলে কে আর এম এর মাঝখানে কে বসেছে, কে আর এম এর মাঝখানে এল বসেছে। এটাতেও আমি বসাতে পারলাম না, প্রথমটার থেকেও আমি বসাতে পারিনি, কারণ কোথায় বসাবো? এখানে অনেকগুলি পসিবিলিটি আছে। কে এল এম পরপর বসছে। এবং দেখো, যদি কেউ যদি মনে করো যে না এম এল কে, এই অপশানটিও তো হতে পারে, এটি হবে না। কেন হবে না? কারণ এই অপশানটিতে এম কোথায় বসেছে? কে এর লেফট সাইডে, কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি লেফট সাইডে নয়, রাইট সাইডে বসেছে। তাহলে আমার ক্ষেত্রে কি হবে? এই অপশানটি হবে। তাহলে এটাকে আমার কোথায় বসাতে হবে? বসানোরও তিনটে করে নিলে প্রচুর জায়গা হচ্ছে। আমি পরেরটায় যাই। কি বলেছি? এন ইজ অ্যাট দ্য লেফট হ্যান্ড। এন কোথায় বসেছে? এন লেফট হ্যান্ডে বসেছে। আর ও ইজ রাইট হ্যান্ড। একদম বেসিক প্রশ্ন। ও রাইট হ্যান্ডে বসেছে, এম লেফট হ্যান্ডে বসেছে, বাকি আমার 3টে জায়গা খালি আছে। আমি এখানে কে এল এমকে বসিয়ে দেবো। ব্যাস, খুব সোজা এই সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এবার এর থেকে যেরকম প্রশ্ন আসতে পারে কীরকম, যে এম এর ইমিডিয়েট রাইটে কে বসেছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি ও। আমার কাছে প্রশ্ন আসতে পারে এন এবং এল এর মাঝখানে কে বসেছে, আমার কাছে অ্যান্সার আসতে পারে কি। এরকম ডিফারেন্ট টাইপের প্রশ্ন হতে পারে। তাই আমার প্রথমেই যেটা লক্ষ্য হবে কোশ্চেন পাওয়ার পরে, এই 5 জন বা যতজনেরটা দেওয়া আছে তাকে তাদের প্রত্যেকটির জায়গায় বসিয়ে দেওয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যায়। নেক্সট প্রশ্নটা কি বলেছে? বলেছে 8% PQRSTUVW আর সিটিং ইন স্ট্রেট লাইন ফেসিং নর্থ। দেখো, আগের প্রশ্নটায় যেমন উল্লেখ ছিল না, কিন্তু এই প্রশ্নটায় কিন্তু উল্লেখ আছে কি তারা নর্থে ফেস করে আছে। এবার নর্থে ফেস করে আমরা কি জানি? নর্থে যদি ফেস করে থাকে তাহলে ক্যান্ডিডেটের যেটা রাইট সেটাই হবে প্রশ্নের রাইট, এবং ক্যান্ডিডেটের যেটা লেফট সেটাই হবে প্রশ্নের লেফট। তাহলে এখানে কি 8 জন একটি স্ট্রেট লাইনে বসে আছে নর্থে ফেস করে, 1 2 3 4 5 6 7 8, 8 জনের জায়গাটা বসে গেল। এবার নেক্সট কি বলেছে? বলছে পি ইজ এ সেকেন্ড ফ্রম দ্য লেফট। পি লেফট থেকে সেকেন্ড পজিশনে। কিউ ইজ সিটিং বিটুইন পি অ্যান্ড আর। বলেছে কিউ পি এবং আর এর মাঝখানে বসেছে। দেখো, পি এর লেফট সাইডে কিউ বসতে পারবে না, কারণ তাহলে আর এর বসার জায়গা নেই। তাহলে পি এর রাইট সাইডেও বসেছে, তাহলে পি কিউ আর এই কম্বিনেশন হয়েছে। কিন্তু এখানে যেটা বলে দেওয়া নেই সেটা হচ্ছে যে তারা কি এক্স্যাক্টলি বিটুইন, সেটা কিন্তু বলে দেওয়া নেই। তাই আমরা এখানে পরপর কিউ আর বসাতে পারবো না। আমরা তাহলে এইটা ছেড়ে আমরা নেক্সটটার দিকে এগিয়ে যাচ্ছি। এস ইজ থার্ড ফ্রম দ্য রাইট। থার্ড ফ্রম দ্য রাইট অর্থাৎ 1 2 3, এখানে হচ্ছে আমার কি এস বসেছে। নেক্সট কি বলেছে? টি ইজ সিটিং অ্যাট দ্য রাইট এন্ড। এটাও বলা যাচ্ছে টি ইজ সিটিং অ্যাট দ্য রাইট এন্ড, বসে গেল। এবার কি বলেছে? ইউ ইজ সিটিং ইমিডিয়েট টু দ্য লেফট অফ এস। এসের ইমিডিয়েট লেফট, আমরা জানি আমাদের ক্যান্ডিডেটের লেফট যেটা সেটাই প্রশ্নের লেফট, তাহলে ইউ এসের একদম লেফটে বসেছে। এবার বলেছে কি ভি ইজ সিটিং বিটুইন কিউ অ্যান্ড ডাব্লু। ভি কোথায় বসেছে? ভি কিউ এবং ডাব্লুর মাঝখানে বসেছে। এবার দেখো, যদি কিউ এবং ডাব্লু, এখানে আমার পি কিউ আর দিয়ে দেওয়া আছে, তাহলে ভিকে যদি আমি যদি কিউকে যদি আমি এখানে বসাই, আর কি যদি আমি অন্য কোথাও বসাই, তাহলে আমার যদি ভি এখানে বসে, তাহলে আর এখানে লাগবে আমার, কিন্তু এখানে ডাব্লুকেও বসাতে হবে আমার এখানে। তাই আমি এখানে বসাতে পারবো না। আমি কোথায় বসাতে পারবো? আমি এখানে কিউকে বসাতে পারবো। যদি কিউ এখানে বসে, আর যদি এখানে বসে, তাহলে দেখো কিউ পি এবং আর এর মাঝখানে বসে গেল। এবং কি বলেছে? বলেছে ভি বসবে কিউ এবং ডাব্লুর মাঝখানে। তাহলে ভি এখানে হলে কিউ ডাব্লুর মাঝখানে হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে কাকে কোথায় বসাতে পারবো। এইবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা করে ফেললাম। এবার যদি বলে কেউ কারো ডান দিকে, ধরো ভি এর এক্স্যাক্টলি রাইটে কে বসেছে? কিউ।
এস এর ইমিডিয়েট লেফটে কেউ বসেছে ইউ, এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রথমেই আমাদের কাজ কী করতে হবে, আমাদের প্রথমেই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে একদম কনফার্ম করে নিতে হবে যে কে কোথায় বসেছে। নেক্সট কি বলেছে, 6 পার্সন ABCDEF আর সিটিং অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল ফেসিং সেন্টার। এবার যেটা চলে আসছে কি সার্কুলার টেবিলের কনসেপ্ট। এবার সার্কুলার টেবিলের কনসেপ্টে যখন ফেসিং দ্য সেন্টার এই কথাটি আসে তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে না রাখলে কোশ্চেনটা হবে না, যে ফেসিং দ্য সেন্টার 6 জন যদি বসে থাকে, 6 জন এইভাবে বসেছে, ধরে নিচ্ছি আমি 6 জন, ঠিক এইভাবে 6টি জায়গায় 6 জন বসে আছে। এবার যেটা হয় ফেসিং দ্য সেন্টার হলে লেফট সাইড আর রাইট সাইড একটা জিনিস হয়, যে কোনটাকে আমরা রাইট সাইড ধরবো, কোনটাকে আমরা লেফট সাইড ধরবো। লেফট সাইড হবে কি ক্লকওয়াইজ, লেফট সাইড কি হবে ক্লকওয়াইজ, আর রাইট সাইড কি হয়ে যাবে, রাইট সাইড হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। কীরকম, রাইট সাইড আমার এই দিকটা আর লেফট সাইড আমার এই দিকটা। এইটা কিন্তু ভীষণ মনে রাখার দরকার, এটা কিন্তু ফেসিং দ্য সেন্টার হলে। আর ফেসিং অপোজিট দ্য সেন্টার হলে কি হবে সেটাও আমরা পরের কোশ্চেনে দেখব। এবার বলে দিচ্ছে, এবার কি বলেছে দেখো, এ সিটস বিটুইন বি অ্যান্ড সি। এ বসেছে বি এবং সি এর মাঝখানে, যেটা বলা নেই বি এর রাইটে এ বসেছে নাকি বি এর লেফটে এ বসেছে। সিমিলারলি সি এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে সি এর মাঝখানে এ বসেছে, বি এবং সি এর মাঝখানে, তাহলে এ কি সি এর রাইটে বসেছে নাকি সি এর লেফটে বসেছে। যখন এরকম একটা কনফিউশন ক্রিয়েট করছে আমরা কি করব, আমরা আরেকটা পসিবিলিটি ডায়াগ্রাম আমরা এঁকে নেব। সেন্টারে বসেছে, তাহলে প্রত্যেকে কি আছে সেন্টারে ফেস করে আছে, প্রত্যেকেই সেন্টারে ফেস করে আছে। তাহলে প্রথম পসিবিলিটিতে কি আঁকবো আমরা আঁকবো বি এর রাইট সাইডে এ আছে, সি এর লেফট সাইডে এ আছে। পরের পসিবিলিটিতে কি আঁকবো, বি এর লেফট সাইডে এ আছে, সি এর রাইট সাইডে এ আছে। দুটো পসিবিলিটি কিন্তু আমরা ড্র করে নিলাম। নেক্সট কি বলেছে, ডি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ বি, বি এর ইমিডিয়েট রাইটে ডি বসেছে। দেখো এই অপশানটা প্রথমটির ক্ষেত্রে কিন্তু ডি এর বসার কোনো জায়গা নেই, তাহলে প্রথম অপশানটা আমার ক্যান্সেল হয়ে গেল। এবার কি বলেছে, বি এর ইমিডিয়েট রাইটে ডি, তাহলে আমি জানি কি রাইট মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ডি কোথায়, ডি আমার এখানে। নেক্সট ই অপোজিট অফ এ, এর অপোজিট, মনে রাখবে যখন অপোজিট অফ এ হবে তখন লেফট সাইডসে কাউন্ট করো আর রাইট সাইডসে কাউন্ট করো, একই সংখ্যক মানুষ বা একই সংখ্যক পার্সন বসে থাকবে। তাহলে এর রাইট সাইড বা লেফট সাইড এবং ই এর রাইট সাইড লেফট সাইড দুটোর মাঝখানে কিন্তু দুজন করে বসে আছে, তাই এটাই হয়ে গেল অপোজিট। এবার লাস্ট আমার যে যার কথা দেওয়া নেই সেটা হচ্ছে কি এফ, তাহলে এফ আমার বসে যাচ্ছে এখানে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমার নির্ধারিত পসিবিলিটি, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে। ঠিক এইভাবে স্টেপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করতে হবে, এবং যার জন্য এটা মনে রাখা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট বলেছি 8 পার্সন PQRSTUVW সিটিং অ্যারাউন্ড আর রেক্ট্যাঙ্গুলার টেবিল। ঠিক একইভাবে রেক্ট্যাঙ্গুলার টেবিল বলেছে, কিন্তু বলা নেই তারা ফেসিং সেন্টারে নাকি ফেসিং আউটসাইড দ্য সেন্টারে। এবার রেক্ট্যাঙ্গুলার টেবিল হলে কি হয়, ধরে নিচ্ছি এটা আমার রেক্ট্যাঙ্গুলার টেবিল। এবার 8 জন আছে, প্রশ্ন আসতে পারে 8 জন কোথায় আছে, তারা কি সাইডে বসে আছে নাকি তারা কি কর্নারে বসে আছে। মনে রাখবে সেটা যে কোনো কিছুই হতে পারে, কিন্তু এখানে দেওয়া আছে পি ইজ সিটিং অ্যাট দ্য কর্নার, তার মানে নিশ্চয়ই 4 জন কর্নারে বসে আছে আর বাকি 4 জন মিডল অফ দ্য সাইডে বসে আছে। বাকি অন্যরকম কিছু হলে সেটা কোশ্চেনে মেনশন করা থাকবে। এবার যখন এখানে বলে দেওয়া নেই যে তারা সেন্টারে ফেস করে আছে নাকি তারা আউটসাইড অফ সেন্টার ফেস করে আছে, আমরা অলওয়েজ কি ধরবো, সেন্টারে ফেস করে আছে। আর সেন্টারে ফেস করে আছে মানেই তারা লেফট হবে ক্লকওয়াইজ, রাইট হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো চলো প্রথমে আমরা বসিয়ে দিই, পি বসে আছে অ্যাট দ্য কর্নারে এবং সবাই কি হয়েছে, সবাই সেন্টারে ফেস করে আছে। সবাই কোথায় আছে, সেন্টারে ফেস করে আছে। কিউ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ, রাইট মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, কিউ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ পি। নেক্সট এস ইজ সিটিং ইমিডিয়েট লেফট, আচ্ছা কিউ ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ পি, আর ইজ সিটিং অপোজিট অফ কিউ। কিউ এর অপোজিটে আর আমরা বলেছি একই সংখ্যক থাকবে, অপোজিট বললে অপোজিট, দেখো এক্ষেত্রেও 3 জন আছে, এক্ষেত্রেও 3 জন আছে। এস ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ আর, এস কোথায় বসেছে, এস ইমিডিয়েট লেফট অফ আরে বসেছে। এবার কি বলেছে, টি ইজ সিটিং বিটুইন পি আর এস। দেখো এস এখানে, পি এখানে, তার বিটুইনে যদি আমি বলতে চাই তাহলে টি দেখো এখানেও একটা পসিবিলিটি হতে পারে, টি এর এখানেও একটা পসিবিলিটি হতে পারে। আমরা প্রাথমিকভাবে দুটো পসিবিলিটি নিয়েই চলবো।
আর কি বলেছি, ইউ ইজ সিটিং অপোজিট অফ টি। দেখো টি যদি এখানে হয় তাহলে ইউ হয়ে যাবে এখানে, আর টি যদি এখানে হয়ে যায় তাহলে ইউ হয়ে যাবে এখানে। দেখো টি এবং ইউ এর পার্টিকুলার জায়গা কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে না, তাই আমরা কি করব, আমরা টি এবং ইউকে দুটো জায়গাতেই রাখবো। আর বাকি থাকছে কি, ভি এবং ডাব্লিউ, তাদের কথাও কিছু উল্লেখ নেই যখন, তাদেরকেও কি করব, আমরা দুটো জায়গাতেই তাদের পসিবল জায়গা আমি ধরে নিচ্ছি। এবার যেটা হয়, কোশ্চেনের ক্ষেত্রে যদি বলে ভি এর ডান দিকে কে আছে, ভি এর বাঁ দিকে কে আছে, তাহলে কিন্তু এটা ক্যান্ট বি ডিটারমাইন্ডই হবে। আর বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু টি এবং ইউ এবং ভি এবং ডাব্লিউকে আমরা বসাতে পারছি না, তাই কিন্তু আমাদের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যান্ট বি ডিটারমাইন্ড হবে। কিন্তু বাই চান্স যদি এরকম প্রশ্ন আসে, ভি এবং ডাব্লুর মাঝখানে কজন আছে, দেখো ভি যদি এখানে বসে, ডাব্লু এখানে বসলে তাহলেও তিনজন, ডাব্লু এখানে বসে ভি এখানে বসলে তাহলেও কিন্তু তিনজন, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমরা করে দিতে পারবো। কিন্তু অন্যরকম লেফট রাইট বললে সেক্ষেত্রে অসুবিধা হয়, সেই প্রশ্নগুলো আসে না, আসলেও কিন্তু ক্যান্ট বি ডিটারমাইন্ড অপশানটি থেকে থাকে। নেক্সট, 5% PQRST আর সিটিং ইন এ রো ফেসিং সাউথ। এই যে চলে আসলো কি, ফেসিং সাউথ। এবার সাউথে যখন ফেসিং করে আছে তখন মনে রাখতে হবে ক্যান্ডিডেটের যেটা রাইট সেটা কোশ্চেনের হয়ে যাবে লেফট, আর ক্যান্ডিডেটের যেটা লেফট সেটা কি হয়ে যাবে, কোশ্চেনের রাইট। ক্লিয়ার? সাউথ হলে কিন্তু ব্যাপারটি উল্টে যাবে, এটা মনে রাখা কিন্তু খুব দরকার। তাহলে ঠিক আগের প্রশ্নটার মতে আমরা 5টা জায়গা করে নিচ্ছি, 1 2 3 4 5, 5জন বসে আছে। এই লেফট রাইটের কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু কোশ্চেনগুলো করা যাবে না। বলেছে পি ইজ সিটিং ইমিডিয়েট লেফট অফ কিউ। কিউ এর ইমিডিয়েট লেফটে কে বসেছে, পি বসেছে। দেখো ইমিডিয়েট লেফট, লেফট মানে এই সাইড, তাহলে কিউ এর ইমিডিয়েট লেফটে মানে পি এখানে। আর কি বলেছে, পি ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ আর। কার রাইটে বসেছে, পি, পি বসেছে কিন্তু আর এর রাইটে, অর্থাৎ রাইট মানে এই দিকটা, তাহলে কিউ পি আর পাশাপাশি বসবে, এই একটা পসিবিলিটি আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে, আর ইজ টু দ্য লেফট অফ টি। আর লেফট অফ টি, তার মানে লেফট মানে এই দিক, তার মানে টি এর লেফটে আর, তার মানে টি এর এই দিকে। দেখো টি কিউ পি আর আমরা কিন্তু একটা পসিবিলিটি পেয়ে গেলাম। এবার যেটা আমার হতে পারে, অনেকগুলি এখানে পসিবিলিটি হতে পারে, কিউ পি আর একসাথে থাকবে। কিউ পি আর যদি এখানে থাকে, টি এখানে থাকতে পারে, এস এখানে হতে পারে। ফার্স্ট পসিবিলিটি এটা আমার হতে পারে। নেক্সট কি হতে পারে, 1 2 3 4 5, আমি ধরে নিচ্ছি কিউ পি আর এখানে, তাহলে দেখো টি এখানে হলেও তারা টি এর লেফটে আর বসেছে, এস এখানে হতে পারে, তাহলে এটা পসিবিলিটি 2। আরও একটা পসিবিলিটি হতে পারে, কি পসিবিলিটি, পসিবিলিটি হতে পারে কিউ পি আর এখানেই, টি এখানে, এস এখানে, তাহলে এটা আমার পসিবিলিটি 3। দেখো এই রকম প্রশ্ন পরীক্ষায় আসবে না, এই টাইপের প্রশ্ন, কারণ যেখানে অনেকগুলি পসিবিলিটি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই প্রশ্নগুলো সলভ করছি কারণ আমরা পসিবিলিটিগুলোকে আমাকে বের করতে হবে, তাই জন্য কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন সলভ করছি। তাহলে দেখো যেহেতু এতে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে আর লেফট অফ টি বলেছে, আর কোথায় বসেছে, কার পাশে বসেছে, কর্নারে বসেছে কি বসেনি, সেই সমস্ত ইনফরমেশান যেহেতু আমার এখানে মিসিং আছে, সেই জন্য কিন্তু আমরা নির্ধারিত করে বলতে পারছি না কোথায় বসেছে। ক্লিয়ার? নেক্সট আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, 8 ফ্রেন্ডস ABCDEFGH আর সিটিং অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল ফেসিং আউটসাইড। এই যে আউটসাইড দ্য সেন্টার বলেছে, এখানেই কিন্তু আমাদের একটা নতুন কনসেপ্ট আমরা শিখছি। একটা সার্কুলার টেবিল আছে, 8 জন বসে আছে, 8 জন কোথায় বসে আছে ফেস করে, 8 জন আউটসাইডে ফেস করে বসে আছে। এই আউটসাইডে যখনই ফেস করছে তারা, তখনই কিন্তু লেফট এবং রাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে এক্ষেত্রে, যেটা মনে রাখা প্রয়োজন, যখন আউটসাইডে তারা ফেস করছে তার মানে লেফট হচ্ছে তাদের এটি, তাহলে লেফট যখন এটি হয়ে যাচ্ছে, লেফট কি হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। লেফট কি হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, আর রাইট কি হয়ে যাচ্ছে, রাইট হয়ে যাচ্ছে তাদের ক্লকওয়াইজ। এই জিনিসটা মনে না রাখলে কিন্তু আউটসাইড দ্য সেন্টার এবং ইনসাইড ফেসিং টু দ্য সেন্টার, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে না। তাহলে চলো, জি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ। আমরা জানি না জি এইচ কোথায়, আমরা একটা জায়গায় বসাবো, এইচের সেকেন্ড লেফট, অর্থাৎ লেফট মানে কি জানি, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 1 ফার্স্ট লেফট, এটা হচ্ছে সেকেন্ড লেফট, তাহলে জি এখানে। এইচ সিজ থার্ড লেফট অফ ই, থার্ড লেফট অফ ই, এইচ ই এর থার্ড লেফটে বসেছে, তার মানে এইচ এর থার্ড রাইটে বসেছে ই,
তাহলে ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, এখানে হচ্ছে ই। দেখো এর থার্ড লেফটে কিন্তু এইচ হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে, 3 পিপল সিট বিটুইন জি অ্যান্ড বি। জি এবং বি তুমি দেখো রাইট সাইড থেকে কাউন্ট করো, জি এর রাইট সাইড থেকে 1 2 3 হলে এখানে বি হয়, জি এর লেফট সাইড থেকে কাউন্ট করলেও ঠিক এইখানেই বি হয়। তাহলে বি এর জায়গাটাও আমার কাছে নির্দিষ্ট হয়ে গেল। বি সিটস ইমিডিয়েট রাইট অফ এফ। বি কার ইমিডিয়েট রাইটে? বি এফ এর ইমিডিয়েট রাইটে। এবং লাস্ট কন্ডিশন কি বলেছে, এ সিটস বিটুইন ই অ্যান্ড সি। এ কার কার মাঝখানে বসেছে? এ বসেছে ই এবং সি এর মাঝখানে। আমার বাকি থাকছে কার জায়গা? বাকি থাকছে এ বি সি ডি এর জায়গা। তাহলে এইভাবে কিন্তু যখন আউটসাইড অফ সেন্টার থাকবে তখন কিন্তু এইভাবে বসিয়ে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। আজকে আমরা চেষ্টা করলাম বেসিক কোশ্চেনগুলো সলভ করতে। আশা করি এই কোশ্চেনগুলোতে কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা এর থেকে একটু সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু হায়ার লেভেলের প্রবলেম নিয়ে ডিসকাস করব। ততক্ষণ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ।